নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। কদিন ধরে তো এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, কদিন বলবো না, প্রায় 1-1.5 মাস একটুখানি এক আধ দিন ধরে থাকে আর বৃষ্টি আর বৃষ্টি। তো কাল বিকাল থেকে একটু ধরে আছে আর আজকে সকালবেলার থেকে বেশ একেবারে রোদ, তো কি বলবো, ঘর থেকে বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে যে রোদটা কি পরিমাণে হচ্ছে। তো সেই রোদ দেখেই যেখানে যা ছিল কাছাকাছি করার একেবারে বিছানা থেকে শুরু করে জামা কাপড় সব কেচে কুচে দিয়েছি, কিন্তু এরই মধ্যে দেখুন চারিদিকের ওয়েদারটা কেমন, আকাশ ওদিকে কালো হয়ে আসছে, ওদিক থেকে মনে হচ্ছে শাঁসা করে আবার বৃষ্টি আসছে না কিছু বুঝতে পারছি। এসব ছেলেপুলেরা মাংস খাওয়ার কথা বলছিল, তো সে আনা হচ্ছিল না, বৃষ্টির কারণে কাদা, বাজারের দিকে যাওয়া হচ্ছিল না। 2-3 দিন ধরে এমনটা হচ্ছে, বাড়িতে যা ছিল তার উপরে রান্নাবান্না হচ্ছিল। এখন আজকে সকালবেলা বাজার থেকে একটা গোটা মুরগি এনে বাড়িতে মাংসটা রেডি করা হয়েছে, এখন সেটাই রান্নাবান্না করব আর দেখি তার সঙ্গে কি হয়। তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর ওদিকে দেখুন বৃষ্টি মনে হয় এসে গেছে, ওইখানটায় হচ্ছে, ওদিকে বৃষ্টি হচ্ছে, পাখির জঙ্গলের ওই কর্নারটা বৃষ্টি হচ্ছে, শব্দ হচ্ছে, ওই দেখো ওখানটায় বৃষ্টি হচ্ছে কিরকম মেঘের গড়ে নে। আর একটুখানি ঘন্টা 2 রোদ হলে সব শুকিয়ে যাবে। এখানে বৃষ্টি হচ্ছে না, পাখির জঙ্গলের ওখানে হচ্ছে, এই 1-2 ফোঁটা আবার এসে গেল। হালকা হাওয়ায় দেখো এসে মুখে গায়ে মুখে লাগছে না, ওই শুনে না কি ওই বৃষ্টি যাবো রেখে দিই, তারপরে আবার দেখুন। এক্ষুনি ঝলমলে রৌদ্র ছিল আর হঠাৎ আকাশটা মেঘে ছেয়ে গেল, বলতে না বলতে বৃষ্টি এসে গেছে, বলতে না বলতে বৃষ্টি। এক ফসলা বৃষ্টি হয়ে গেল, আকাশে কিন্তু মেঘ আছে, এখন পরিবেশটা বেশ শান্ত। শরতের আকাশ, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। মিসেস মন্ডল, বলুন। আপনি তাহলে রান্নাবান্না শুরু করুন, বৃষ্টি থামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ জানি তো, বৃষ্টিটা হওয়ানো হলো কেন? বৃষ্টি হওয়ানো হলো, শরৎ এসে গেছে, শরৎবাবু এলে তাকে তো আটকানো যাবে না। না, যদি কন্ট্রোলিং পাওয়ার নিজের হাতে থাকে তাহলে ওটা জিনিসপত্রগুলো শুকিয়ে গেলে বিকালের দিকে দিলে শরৎবাবু আসলে হতো না। শরৎবাবুকে ওইভাবে আটকানো যাবে না। কথা শিল্পী শরৎবাবুকে নিয়ে হেমন্ত এই ভূপেন বাবুর গানটা মনে আছে? শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে। তাহলে কি দিয়ে কি করতে চাইছেন আপনি? আমি করতে চাইছি মাংস ভাত। সেটা জানি। এই আলু নিয়েছি আর এই ওলটা ছিল, এইটা মাংসতে দিয়ে রান্না করবো। কে আবার? ওরে বাবা, মাথা এরম যখন নাড়া দিল আমি ভাবলাম বোধহয় না বলছে। এই ওল দিয়ে মাংস এর আগেও কিন্তু আমরা খেয়েছি, এটা আগে বলতে প্রায়ই খাই, ভিডিও করার পর থেকে ভিডিওতেও কয়েকবার রান্না করে দেখিয়েছি। তো ওল যখন পাওয়া যায়, নতুন পাওয়া যায়, তখন বিশেষ করে শীতকালের দিকে টিকে হয়, মুরগির মাংস দিয়ে ওল দিয়ে হয়। তো আপনারা যদি ইচ্ছে হয় কখনো খেয়ে দেখবেন, আর যদি না খান তবুও উল্টো পাল্টা মন্তব্য করবেন না, কেননা খাওয়াটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার। আর একটু শীত পড়ে গেলে তখন ওই পুঁই ডাঁটা, হ্যাঁ পুঁই ডাঁটা দিয়েও কিন্তু আমরা একটু শক্ত ডাঁটা, যেটা ওই নরম নরম না, একদম শক্ত এঁচড় হয়ে যাবে, বিশেষ করে হাঁসের মাংসটা জমবে একদম। মাংসটা ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়িতে রাখা আছে। কিন্তু প্রচুর রসুন, ছোট ছোট, এরকম একটু বড় সাইজের নিতে পারো না, ছোট ছোট অসুবিধা হয় ছাড়াতে। ছোটরা কোথায় যাবে? ছোটরা হাতে সময় থাকলে তখন অসুবিধা। আগের দিন এই ওল কেটে আর সব খাওয়া হয়নি, রান্না করে। এই ওল ভাতে দিয়ে খেতেও দারুণ লাগে কিন্তু এই ওলগুলো। আলু মশলাপাতি মোটামুটি কেটে কুটে নিয়েছি, এখন এই ওলটা কাটলে হবে। আচ্ছা, আর এইগুলো কি হবে? ওইগুলো তোমার কাছ থেকে একটু আইডিয়া নেব। পটল তাহলে ভাজা করো। পটল ভাজা তো সবসময় খাই। তাহলে আর কি করবে, মাংস রান্না করছো মানে, আর যা করবে সেগুলো বাড়তি। পটল ভাজা করো, সিম্পল ভাজা।
আমি ভাবছিলাম পটল ভর্তা যেটা ওই বাটা যেটা। না না না, ওসব ঝামেলায় তোমার যেতে হবে না, প্লেন ভাজা করো। ওকে। আসলে এই মাংস হচ্ছে তো, এতে মাংস বেশি দাও কম দাও সেটা বড় ব্যাপার না, একটুখানি আলুর দাগা ঝোল সবাই পেলে অন্য আর কোনো দিকে তাকাবে না একদম। আর আমার সৌরভ তো স্কুলে গেছে, ও জানে না যে বাড়িতে মাংস এসছে, আর রান্না হবে যদি মানে ও আস্তে আস্তে রান্না হয় ঘাটাঘাটি হয়, পথের থেকে ঢুকবে আর বলবো মাংস হচ্ছে, গন্ধটা। আদা রসুনটা বেটে নিয়ে আসি। অনেকদিন বাদে জোড়া উনুনটা জ্বালিয়ে দিলাম, একদম ভিজে স্যাঁতসেঁতে হয়েছিল, কিন্তু সেই উনুন জ্বলছে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। তাড়াতাড়ি হওয়ার জন্য এই ব্যবস্থা, এদিকে ভাত হবে এদিকে তরকারি হবে। আর তার থেকে বড় কথা, আমি এইখানে যখন রান্না করি ওনার এই দিক থেকে এইদিকে নিতে অসুবিধা হয়, অত দূরে হয়তো। কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি, ওল আর আলু একসঙ্গে ভাজবো। ওলগুলো একটু বড় বড় করে দিয়েছি। তোমার এই জোড়া উনুনে রান্না করতে গিয়ে আজকে তো ভালোই ধোঁয়া হচ্ছে। একটু হবে, এইটাতে জল ওঠে, তাও জল মুছে আবার জ্বালানো হয়, এটা তো অনেকদিন জ্বালানো হয় না, পুরো ভিজে হয়ে আছে, এবার জ্বালানো তো উচিত। জ্বালাও, হয়ে যাবে, অসুবিধা নেই। একটু প্রথম দিনটা সমস্যা হবে। একটু লবণ আর হলুদ দিয়ে ওল আর আলুটা ভেজে নিলাম। কালারটা কিন্তু দারুণ এসছে। এখন উঠিয়ে নিই, এখানে ধোঁয়া হচ্ছে বলে ও বাইরের দিকে বেরিয়ে গেছে। ওরা ওই রাস্তার পাশে ঘাস পরিষ্কার করছে, ওখানে একটু বসেছিলাম। না সে যাই হোক, বাইরের দিকে তুমি মনে করছো কখন ভাজা হবে, হচ্ছে না, জ্বলছে না, কিন্তু সেই উনুন আমি জ্বালিয়ে রান্না করে তারপরে খাইয়ে আর কাজা। ওরাও কিন্তু এই ওল দিয়ে খায়নি বললো, পুঁই শাক খেয়ে কিন্তু ওল দিয়ে খায়নি। পুকুরে ওই রূপচাঁদ কিছু আছে, তারা ওঠাউঠি করছে, অন্য মাছও উঠছে। আর এই ঘাটের কাছে ওই তেলাপিয়া জাপানি পুঁটি, ওরা তো এসে একেবারে হাজির। ও মাথায় যে ঘাসগুলো আছে এখন ওরা পরিষ্কার করবে বললো। হ্যাঁ ওইটা করে, আর ওই তুমি কি এনেছো ওই বড়িগুলো দিয়ে দিলে, জিওলিন। 3 দিনের মধ্যে জল একদম পরিষ্কার কাঁচের মতো। একটু গোটা গরম মশলা আর তেজপাতা দেবো। হবে হয়তো। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই বড় পেঁয়াজ হওয়াতে বেশ সুবিধা হয়েছে, দুটো পেঁয়াজ কাটলাম, মশলা দিতে পারলাম। বড় পেঁয়াজের সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা মানে যখন তাড়াতাড়ির সময় তখন যদি এইটা হয় তখন সুবিধে, আর যখন একেবারে কেটে অল্প একটু মাখা টাকা করতে লাগছে তখন কেটে রাখবো কোথায়, এরকম একটা ব্যাপার। সুস্মিতা, এই সাইলেন্সার দিয়ে ধোঁয়া কি কম বেরোচ্ছে না বেশি বেরোচ্ছে বুঝতে পারছি না। ধোঁয়া তো ভালোই বেরোচ্ছে দেখছি এখন। ওরে বাপ রে বাপ, ভিতরে আজকে চোখ জ্বালা করছে খুব। হ্যাঁ, পুকুরে মাছ উঠছে ঘুপ ঘা, বুঝলে, সবুজ। আজকে ওই মাথার ঘাসগুলো পরিষ্কার হয়ে গেলে একেবারে জিওলিন মেরে দাও। এবছরে এই পুঁই শাকের মাচা কতবার যে ডুবলো আর কতবার যে ভাসলো। না না, তুমি ছাড়লে হবে না আশা, একদম পুঁই শাকের মাচা কিন্তু আরো কয়েকটা করতে হবে সবুজ। ওই যে মাথায় যেখানে ওই রাস্তার ঘাস পরিষ্কার করা হলো আজকে, ওখানে ওই সোজা ডান ধারে। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এই আদা রসুন বাটাটা দেবো। আচ্ছা, এই আদা রসুন বাটা বলছি, তাহলে শিলনোড়া কোথায় গেল? বাটা মিক্সারে বাটা। শিলনোড়া না হলে কি বাটা হয় না? বাটা যাতেই বাটবে তুমি। এখন এই তাড়াতাড়ি সময়, আর এই মিক্সার আসে যখন বেশি বেশি জিনিস হলে তখন বাটাবাটিটা করি, আর অল্প একটা দু হলে আর ওর গায়ে লাগাই না, কেননা ওটাকে বের করতে ধুতে আবার ব্যবহার করার পরে ধোয়া, এই ঝামেলার থেকে তখন শিলনোড়ায় লাগে। এত কথা বলার কারণটা কি? এত কথা বলার কারণ কি, এটা আগের দিন যে ওই লাউ পাতা বাটা করলাম,
একজন দেখছি উনি কমেন্টটা করেছেন, কিন্তু ভালো করে বললেও একটা খারাপ কথা কাউকে শেখাতে চাই সেটাও ভালো করে কিন্তু বলা যায়। তো উনি বলতে চাইলেন এটা, তুমি বাটা বলছো, তাহলে শিলনোড়া তো কোথাও দেখলাম না, এত মিথ্যে কথা কেন? গ্রামের মানুষ সহজ সরল হয় জানি, কিন্তু এই মিথ্যাটা কেন? ছেলে কি শিখবে? উনি একদম মানে মনে যত রাগ ক্ষোভ আছে মানে উগড়ে দিলেন এইভাবে, এটাই বোঝালো। তো সেটা গায়ে মাখিনি বা ওনার কমেন্টটা পড়ে এড়িয়ে গেছি, কিন্তু এই দিতে গিয়ে মনে উঠলো যে বাটাটা হলো কি করে, তার মাথাতেই আসলো না, ভিডিওতে দেখানো হলো যে আসলে ওনারা ইচ্ছা কি একটু উচ্চমানের মানুষ, উচ্চমানের ভাবনা চিন্তা। কোথায় লেখা আছে যে গ্রামের মানুষ হলেই শিলনোড়ায় বাটতে হবে? এখন আধুনিক প্রযুক্তি, আধুনিক সবকিছু ব্যবস্থাপনা, আমাদের গ্রামে কারেন্ট এসে গেছে, তারপরেও আমরা ব্যবহার করবো না? ওসব গায়ে মেখো না না, মাখিনি, জাস্ট বললাম যে কি করে বাটাটা হলো আজকে ওনাকে বললাম। ওনার মনে হয়েছে উনি লিখেছেন। তো লবণ হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো। কিন্তু তোমাকে বলতে গিয়ে আবার কি বলছেন, ছেলেরা ছেলে মেয়ে কি শিখবে, মানে এইগুলো আমার খুব লেগেছে আর কি। লেগেছে বলতে ধরিনি অ্যাকচুয়ালি, কিন্তু এটা কি ধরনের কথা? এটা তো একটা খারাপ মন্তব্য নিয়েই লেখা, আবার তার মধ্যে কি গ্রামের মানুষ জানি সহজ সরল হয়, তাহলে কি বলতে চাইলেন উনি জানি। আচ্ছা ঠিক আছে, উনি ভাবুন ওটা। সামান্য একটু জল দিলাম মশলাটা নেওয়ার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এই মাংসটা দিয়ে দেবো। আর আমার আর একটা ঝুড়ি কিন্তু লাগবে আনতে হবে। মাংসটাকে এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। আমাদের এই ঝুড়ি কি হচ্ছে বলো তো, বাঁধা নেই বলে এই সাইডগুলো বাঁধলে বেশি দিন লাস্টিং করে। এটা তো কদিন হলো কিনলাম, আর এই বাঁশের ঝুড়িগুলো এমনিতেই কালো হয়ে যায়। আরে কেনার সময় উনি বলছিলেন না যে বেঁধে দিচ্ছি এক্ষুনি, আমাদের সময় ছিল না। হ্যাঁ, এর পরের বার তো যদি বাঁধতে টাকাও নেয় তো টাকা তো নেবে, কদিন হয়তো 10-15 টাকা বেশি নেয়, কদিন বেশি লাস্টিং হয়। আর বিশেষ করে এখন এই বর্ষাকালে তো জিনিসপত্র নষ্ট হতে থাকে, কারণ সারাক্ষণ একটা ভিজে ভিজে ব্যাপার, যেহেতু রৌদ্রে দেবো সেটাও হচ্ছে না। এটাই সুবিধে, কিন্তু এই সুবিধাটা নিতে গিয়ে আজকে অনেক বেগ পেতে হয়েছে। চোখ জ্বালা করছে আমার। ধোঁয়া বেশি হচ্ছে কেন বলো তো? এই উনুনের গোড়াতে যতটা না ধোঁয়া লাগে, ধোঁয়া কিন্তু ছড়িয়ে গেছে ঘরে বাইরে। পুকুরটা পরিষ্কার করা হয়েছিল, এই দিকের ঘাসগুলো বাকি ছিল এইটুখানি জায়গা, তো এটা এখন ওরা করবে। এই ঘাসের জন্য জল নষ্ট করে দিচ্ছে। ঘাসটা পরিষ্কার করা দরকার ছিল যখন প্রথম বর্ষা হয় তখনই, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। আর ঘাসগুলো বেড়েছে, তলার দিকে পাতা নষ্ট হয়ে গিয়ে আর জলে তার এফেক্ট পড়েছে। হ্যাঁ, কাস্তে নিয়ে যাও, হাত দিয়ে তো করা যাবে না। এখানে একটা বাঁশ আছে, ওখানে একটা বাঁশ আছে, কিন্তু বেঁধে যাবে। ও যাচ্ছে, গরম লেগেছে না? সৌরভের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওই জন্য একটু রাস্তার দিকে এসে দাঁড়ালাম আসছে কিনা দেখতে, কিন্তু দেখতে পাচ্ছি না এই মাথা ও মাথা। এখন তো মরা কোটাল চলছে, মরা কোটালে জোয়ার ওঠে অল্প। দেখুন নদীর চরে জল ওঠেনি, কিন্তু জোয়ার হচ্ছে বা জোয়ার হয়েছে, আরেকটু হয়তো উঠবে, কিন্তু সামান্য একটু জল উঠবে। আকাশটা আবার ঢেকে গেল কালো মেঘে। ধোঁয়াটা এবার একটু কমেছে মনে হচ্ছে, এবার অনেকটাই কমেছে, আরো আগের থেকে কমছিল। শুধু আমি আগুন হয়ে গেছে না। সোনাকে আসতে দেখলে নাকি? না না, বৃষ্টি আর এক ঝুল কিন্তু আসবে, কালো এসে গেছে, 1-2 ফোঁটা পড়ছে অলরেডি। এই বৃষ্টির আগে ছেলেটা এসে গেলে একটু চিন্তা করতে হতো। কাঠের জালে তাই জল বের হয়েছে, ভালো করে একদম শুকনো শুকনো করে।
ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিচ্ছি। আর হাঁড়ির গায়ে আজকে পুরো কালি হয়ে গেছে। এই উনুনে শুধু তলাতে কালি পড়ে, কিন্তু আজকে ওই মাঝে মধ্যে একটু কাঠ দিয়ে উঁচু করে দিচ্ছিলাম আগুনটা বেরোনোর জন্য, তো তাতে করে একেবারে চারিপাশে এসে পুরো কালো হয়ে গেছে। এবারে এইগুলো দিয়ে দিই, দিলে পরে এর সঙ্গে কষানো হবে। বৃষ্টির ভয়ে জামা কাপড় সব তোলা হয়ে গেল, রিস্ক নিল না, একদম তুলে দিলাম। আমি এদিকে মাংস কষাচ্ছি, ফ্যান হচ্ছে, বলে যা ভিজে আছে যা আছে একটু শুকায়নি, কিন্তু ঘরের মধ্যে থাকছি। ভাতটা গেলে আবার প্রথম থেকে শুরু হবে। এখন মজুরি হিসেবে 2 পিস কষা মাংস দিলেই খুশি হব। আর একটু বাকি আছে তো। আমি একটু আগে রাস্তার উপরে গেলাম বাবু আসছে কিনা দেখতে, বৃষ্টি তো সেরকম হয়নি, ভেজার মতো ছিটছিড়ে বৃষ্টি হয়েছে। কোথায় মাংস? সোয়াবিন রান্না হচ্ছে। একটু গরম মশলা দিয়ে করছি, দেখতে পেয়েছি। এপাশে পটলটা ভেজে নি, একটু হলুদ তেলের মধ্যে আর একটু লবণ দেব, মানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। সৌরভ এবার কি বলবে? সৌরভ এখন বলবে মাংস দাও 2 পিস, তারপরে বলবে পুকুরে নামবো। চ্যান হবে না, চ্যান চ্যান বললাম না, সাইলেন্সারটা আজকে সাদা লাগছে, মাটির প্রলেপ পড়েছে। ওইটা হ্যাঁ, মাটি দিয়ে লেপে দিয়েছি। ওদিকে ওরা অনেকটা পরিষ্কার করে ফেলেছে, তো সময় লাগছে না, লম্বা হয়ে শুধু ফেলে গেছে। বাবু আবার কি মাংস খায়? ছিবড়া ছিবড়া। না না, ছিবড়াই খেতে হবে তোমার। ছিবড়া ছেড়ে দিয়েছে বলে। এবার জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। ঝোল হবে? সেই ঝোলের মনা কোথায়? এটা কি রান্না হচ্ছে? মনার জন্য ঝোল পাঠাতে হবে। যা আফসোস করছে আমাদের এই মাছটা ধরা দেখে। আমরা যখন গেলাম তখন মরা কোটা, তাহলে এবার যখন যাব তখন পঞ্জিকা দেখে আসবে। হ্যাঁ, দাদাদের একটু দিয়ে আসো আগে, একটা বাড়িতে করে দিয়ে আসো। ওরা পুকুরে কাজ করতে করতে জলে দাঁড়িয়ে খেয়ে। কি অবস্থা? ভালো অবস্থা। গরম গালের ভিতরে দিয়ে দাদাকে কষা মাংস দিতে যাচ্ছি। এটা কিছুটা সুদীপ কাকারা এসেছিল না, সেই সময় যে রান্না করা হয়েছিল মাংসটা সেই রকম লাগছে। ও সেই সুদীপ কাকু, মানে সেই মিদনাপুর থেকে যে কাকু এসেছিল, তো সুদীপ কাকু আবার আসবে খুব তাড়াতাড়ি। মাংস কষা নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, এ পুরো লাইলনের মতো শক্ত হয়ে গেছে ঘাসের গোড়া। নিচু করো, বাটি ওদের হাতে দিয়ে দাও, দাদাদের হাতে। হ্যাঁ পড়বে, হ্যাঁ ও তুলে নিয়ে আবার বাটিটা নিয়ে আসো, না হলে দাদারা কোথায়? না না, পড়ে যাবে পুকুরে। এখন গোটা গরম মশলা বাটবো, মাংসের ঝোল রেডি হয়ে যাবে। এবারে জিরে গুঁড়ো, কালারটা দারুণ এসছে তো, দেখতে পাচ্ছ? পাচ্ছি। আর গরম মশলা বাটা, শিলনোড়ায় বাটা গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দাও। বাটাটা কোত্থেকে হলো? শিলনোড়ায় বেটে দিলাম, না হলে তো আর গরম মশলা বাটা বলা যাবে না। হাসিও পায়। আবার রৌদ্র বের হয়েছে, কিন্তু বৃষ্টিও পড়ছে। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তা তোরা তো এখনো সাবান ঘষে যাচ্ছিস, ভাত খাবি কখন রে?
দেরি হয়ে যাচ্ছে না? বললাম সাবান টাবান না মাখলে কেমন গা ফাটা চুলকা। আচ্ছা ভালো করে সাবান ঘষে তাহলে একসঙ্গে খাবো। সৌরভ খেয়ে উঠুক। তোমার দাদারা বলছে যে ভাই খেয়ে নিক আগে, কলা পাতা কাটা হলো আজকে, সবাই একসঙ্গে খাবে বলে। হ্যাঁ ঠিক আছে তুমি বসে যাও, বসতে লাগবে। দেরি হয়ে যাচ্ছে ওদের, ওরা এখন সাবান টাবান মাখছে। আজকে তাহলে কলা পাতায় খাওয়া হবে বাবু? হ্যাঁ পটল ভাজাটা একেবারে তোমার ছেলে কিন্তু পটল খাবে বলে মনে হয় না। আমি এটা আগে তুলছি, না খেলে তো ওদিকে আমি যাবো না, আলগা খাবোই না। পটল ভাজা আমি এক পিস নেবো। তো অত বড় পটল ভাজাটা নিয়েছো কেন? ছোট দেখে নেবে তো। গরম ধোঁয়া উঠছে, দেখি 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 দেখি। এই তো পটল খাচ্ছে। শুধু ওরে গরম, ওর বাপরে মধ্যে গরম। বাপ। পটলটা শুধু খেয়ে উদ্ধার করছে, খেয়ে লাভ নেই। হ্যাঁ এক পিস পটল খেয়ে যাক। এক পিস পটল খেয়েছে, এক পিসই মাংস দাও ওকে। না ওর এমনি 2 পিস মাংস দেবো। ঠিক আছে বাবু, মাছ দেবো দিচ্ছে কেন সব? ওইটা দিয়েই তো তুমি এটা হোটেলের মতো, বা হোটেলে ওরকম দেয়। ওল দিচ্ছে এক পিস। না না খেয়ে দেখ একবার। না না না, ছোট থেকে একটা দেয়, একদম ছোট দিই। এইটা মাছের তরকারি সাইজ, সব রকম খেতে হয়। খেয়ে দেখো, যদি খারাপ লাগে খারাপ তাহলে লাগে খেতে তো হবে না। খাওয়ার দরকার নেই। একটু জল দিচ্ছি। দাও দিয়ে যাও। বোঝা যাচ্ছে এবারে আস্তে আস্তে। তাহলে ওকে এক পিস পটল দাও। কোনটা দারুণ লেগেছে? মাংস জায়গায় আমি বললাম বোধহয় পটল। আমিও তো তাই ভেবে পটলটা নিয়ে আসলাম, যে ভালো লেগেছে যখন আরেকটু দরকার। বাবা কে লেট করে ফেললো? দিবেঙ্গা লেট করেছে। দীপঙ্করের ফাইন হয়ে গেছে। পটল ভাজা দুটো দাও আরো। দিবেঙ্গা ফাইন হয়ে গেছে। সৌরভ সেই ওল কি করেছে? ওল তো কি করেছে? ওল করেছে। হ্যাঁ তখন বলে ওল খাবো না। কেমন লেগেছে ওল? ভালো। ঝোল দাও। ঝোল দাও একটু, ঝোল দাও একটু। আমি আরো ভাবলাম ঝোল দিও না, আলু দিও না, তরকারি দাও এরকম বলছে, কিন্তু না, সব ভালো লাগবে না। এই হাতের তালে চুলকাচ্ছে, কিছু আসবে টাইবে নাকি শুনেছি? আসবে কোথা থেকে? নদীর থেকে। নদী থেকে মাছ আসবে। চিংড়ি মাছ দাও বাবা। সবুজ এবার দিই, বাটি নিলাম না। দেখো ফার্স্ট টাইম ওল খাচ্ছ, খেয়ে দেখো। আর এই ওল তো গরম গরম খেতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায়। ঝোল ভেবে আটকানো হচ্ছে। বাদ দাও, ভাত দিয়ে বাদ দাও। বাদ দিয়ে দিয়েছি। না দীপঙ্করের কিছু হচ্ছে না, অসুবিধা হবে না। বলছি কেন আজকে দীপঙ্কর বললো আমি পুঁই শাক দিয়ে শুনেছি, কিন্তু খাওয়া হয়নি। সবুজের কি একই ব্যাপার? হ্যাঁ এই প্রথম খাচ্ছি ওল দিয়ে। এক বাড়ির মধ্যে তো একই ব্যাপার। ওল দিয়ে ভালো হয়েছে। ওলটা কেমন সেটা বলো, পুরো গলে গেছে একদম, একদম পুরো গলে গেছে। সামনের মানুষের কিন্তু ওল এক পিস শুধু খাওয়া হয়ে গেছে। সাধু কাকার বাগানের ওল। হ্যাঁ আগের দিন রান্না করেছিলাম মাছ দিয়ে, সব ভালো হয়েছে। ওর একটু লজ্জা খুব। দিবেঙ্গার কাছে জিজ্ঞাসা করছে, তারপর দিবেঙ্গার বলছে। ওর একটু লজ্জা লাগে ও। তবে দীপঙ্কর আস্তে আস্তে কি হয়ে আনন্দ যাবে। কাজের মাঝখানে। হ্যাঁ একটু হাসি আনন্দ না করলে মন ভালো থাকে না। মন ভালো থাকে না। না ওরা 3 ভাই তো খাচ্ছে, এবারে আমরাও খেতে বসবো।
তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।